তোরা শুনেছিলি সে গর্জন? আমি বললাম, হ্যাঁ, সকলেই। রিজুদা আবার বলল, তখন আমার বাঘের পেছনে যাওয়ার সময় ছিল না। কি করে মির্জাফরকে এনে তার বাবার হাতে দিই সেই চিন্তাই একমাত্র চিন্তা ছিল। লোডেড রাইফেল হাতে করে ওকে কাঁধে তুলে এক পা করে সাবধানে এগোই, তারপর একটু গিয়েই নামিয়ে রেখে দম নিই, চারপাশে ভালো করে দেখি, আবার এগোই। এইতেই এত সময় লেগে গেল। আমি বললাম, 450-400 রাইফেলটা নিয়ে গেলে না কেন? ওই রাইফেলের গুলি গায়ে লাগলে বাচাধনকে নড়তে হতো না। রিজুদা বলল, নিলে হয়তো ভালোই করতাম, কিন্তু ভাবলাম কত মাইল জঙ্গলে কাদায় চলতে হবে তা তো অজানা। অত ভারী রাইফেল বইতে অসুবিধা হবে, তাছাড়া গুলি লাগলে তবে তো। আমি আবার জিজ্ঞেস করতে গেলাম, তাহলে? রিজুদা বলল, এখন আর কথা না, ঘুমিয়ে পড়। প্রায় অন্ধকার থাকতে থাকতে স্টোভে চা করে আর তার সঙ্গে কুঁচো নিমকি দিয়ে গদাধর আমাদের তুলে দিল। 15 মিনিটের মধ্যে আমরা তৈরি হয়ে নিলাম। রিজুদা 450-400 রাইফেলটা নিল, আমাকে দিল 366 ম্যানলিকার সুনার রাইফেলটা। বোট থেকে নেমে ম্যাগাজিনে 4টি গুলি ভরে বোল্টটা টেনে চেম্বারে একটা দিয়ে সেফটি ক্যাচটা ঠেলে দিলাম। কাল যেখানে গুলি করেছিল রিজুদা বাঘটাকে, খুব সাবধানে সেখান অবধি গিয়ে পৌঁছতেই 7:30 বেজে গেল। রোদ উঠে গেছে। ঘাসে পাতায় জমিতে যেখানে যেখানে শিশির পড়ে ভিজে রয়েছে, সেই শিশিরে রোদ পড়ে ঝলমল করতে লাগলো। নানা রকম রঙিন পোকা, কাঁকড়া সব এদিকে ওদিকে দৌড়ে বেড়াচ্ছিল। একটা মাছরাঙা পাখি রাতের আবাস ছেড়ে খালের দিকে উড়ে গেল অদ্ভুত স্বরে ডাকতে ডাকতে। এই সকালে কোনো অঘটন ঘটবে বোধহয়। পাখিটার গলার স্বরে কিছু একটা ছিল যা কখনো আগে লক্ষ্য করিনি। আমরা বাঘের রক্তের হদিশ পেলাম। পাতায় পাতায় রক্ত লেগে শুকিয়ে আছে। রিজুদা আগে আগে, আমি রিজুদার হাত 10 পেছনে। রিজুদার রক্ত দেখে দেখে এগোচ্ছে, আমি 4-5 পেছনে তাকাতে তাকাতে। ঘণ্টাখানেক এগোনোর পর আশ্চর্য, দেখি বাঘটা সমুদ্রের মোহনার বালিতে নেমে গেছে। যেখানে নেমেছে সেখানে বালিতে একটা খুব বড় কুমিরের গা ও পায়ের দাগ দেখলাম। রিজুদা দাঁড়িয়ে পড়ে বলল, কি রে, আহত বাঘ কি শেষে কুমিরের পেটে গেল? ঠিক সেই সময় প্রকাণ্ড কুমিরটা জল ছেড়ে আমাদের দিকে মুখ করে ডাঙায় জাগলো। কুমির মারার পারমিট ছিল না আমাদের, তাছাড়া ওই সময় আহত বাঘটা ছাড়া আর অন্য কিছুতে আমাদের আগ্রহও ছিল না। রিজুদা বলল, তাড়াতাড়ি সরে আয়, প্রকাণ্ড কুমির, সাহস দেখেছিস? ডাঙায় উঠে মানুষ নেওয়ার মতলব। আমরা তাড়াতাড়ি জঙ্গলের দিকে সরে এসে আবার রক্তের দাগ দেখতে লাগলাম। মিনিট 15 এদিক ওদিক ঘুরে আবার পাওয়া গেল দাগ। বাঘটার বোধহয় পিপাসা পেয়েছিল, নোনা জলই খেয়েছিল। এখানকার বাঘ তো নোনা জলই খায়। কেন এদিকে এসেছিল কে জানে? রিজুদাকে নজর করার জন্যও এসে থাকতে পারে। পায়ের দাগে বোঝা গেল সে মুখ ফিরিয়ে আবার জঙ্গলেই ঢুকেছে। সাদাবানি, গেঁয়ো, গরান, হ্যাতাল কম এখানে। হ্যাতাল যেন জলের কাছেই বেশি হয়, গোলপাতাও। এদিকে বড় বড় কেওড়া গাছ, সুন্দরী, কাঠপুতলি লতা, ঝালকাসুন্দির ঝাড়, ওড়া। আস্তে আস্তে রক্তের দাগ ট্যাঁকের দিকে এগোতে লাগলো। কাল আমি আর সাবির যেখানে গিয়েছিলাম, তখনও ট্যাঁকটা প্রায় 2 ফার্লং মতো দূরে। হরিণ ডাকতে লাগলো খুব জোরে জোরে ওদিক থেকে। বাঁদিক থেকে বাঁদরগুলো প্রচণ্ড চিৎকার জুড়ে দিল, হুপ হুপ করে। ট্যাঁকটার কাছাকাছি পৌঁছে রিজুদা ফিসফিস করে বলল, রুদ্র, খুব সাবধান, এবার আর আগে পিছে নয়, তুই এখানে দাঁড়া, আমি একটু গাছে উঠে দেখি। তারপর নিজের মনেই বলল, তোকে আজও না আনলেই ভালো হতো। আমি রাইফেল রেডি পজিশনে নিয়ে দাঁড়ালাম। রিজুদা জুতোটা খুলে রাইফেল হাতেই তরতর করে গাছে উঠে গেল। গাছে উঠেই কি যেন দেখতে পেয়েই রাইফেল তুলল সেদিকে। তখনও হাঁপাচ্ছিল রিজুদা। ব্যাপারটা কি বোঝার আগেই গুড়ুম করে শব্দ হলো। একটা মোটা ডালে রাইফেল রেস্ট করে রেখে গুলি করলো রিজুদা। আমি নিচে দাঁড়িয়ে সামনের ঝোপঝাড়ের জন্যে দেখতে পাচ্ছিলাম না কিছুই। গুলির শব্দের সঙ্গে সঙ্গে মনে হলো গাছপালা সব বাঘের গর্জনে ঘুমিয়ে যাবে। সে যে কি গর্জন তার নিজের কানে না শুনলে বোঝা যায় না। গর্জনটা আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেদিকে একটু এগিয়ে এসেই থেমে গেল। রিজুদা আরও কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে সেদিকে তাকিয়ে রইল। তখন আমার রিজুদার দিকে তাকাবার অবসর ছিল না। সামনে গুলি খাওয়া বাঘ। টেন্স হয়ে সামনে চেয়ে দাঁড়িয়ে রইলাম আমি, রাইফেল রেডি রেখে। রিজুদা গাছ থেকে নেমে ফিসফিস করে বিরক্তির গলায় বলল, না, ওয়ার্থলেস, শিকার ছেড়ে দেবো আমি এবার। এমন ফিজিক্যালি আনফিট হয়ে গেছি না, গাছে উঠতেই হাঁপিয়ে গেলাম, কচ্ছপের মতো মোটা হয়ে গেছি। আমি বললাম, গুলি কোথায় লেগেছে?
রিজুদা রাইফেলের ব্রিজ খুলে এমটি কার্টিজটা ফেলে নতুন গুলি ভরছিল, সফট নোজড বুলেট। ফিসফিস করেই বলল, বাঘের পায়ের সামনে মাটিতে পড়েছে গুলি। তারপর বলল, বাঘ এখন সাক্ষাৎ জম হয়ে রয়েছে। কালকের গুলি বুক আর পেটের মধ্যিখানে পাঁজরে লেগেছে। পেটে ভীষণ যন্ত্রণা, কিন্তু মেরুদণ্ড, সামনের ও পেছনের পায়ের সব জড়ি আছে। বেচারাকেও কষ্ট দেওয়া হলো, আমাদের ঝুঁকিও বাড়লো অনেক। তারপর বলল, এইবারেই চার্জ কেন করলো না বুঝলাম না। আমি বললাম, বাঘটা গেল কোন দিকে? তাই তো দেখার চেষ্টা করলাম, কিন্তু বুঝতে পারলাম না। একটু এগিয়ে এসে ঘন আন্ডারগ্রোথে লুকিয়ে গেল। তারপর আড়ালে আড়ালে যে কোন দিকে গেল দেখা গেল না। একটু থেমে বলল, এবারে কিন্তু খুব সাবধানে এগোবি। আরও কিছু দূরে ডান দিকে গিয়ে আমরা ট্যাঙ্কের দিকে এগোতে লাগলাম, যাতে বাঘের মুখোমুখি না পড়ি। রিজুদা চাইছিল পাশ থেকে বাঘকে পেতে, যদি ব্রড সাইড শট পায় একটা। ট্যাঙ্কের কাছাকাছি আসতেই মনে হলো যেন শ্মশানে এসেছি। পাখি নেই, প্রজাপতি নেই, পোকামাকড়, বাঁদর, হরিণ কিছুই নেই। নিথর নিস্তব্ধতা, কেবল মোহনার কাছে দূরের চরে সমুদ্রের ঢেউ ভাঙার শব্দ। একটা সুতিখাল নেমে এসেছে ট্যাঙ্ক থেকে, চলে গেছে আমরা যেখানে পরশু রাতে নোঙর করেছিলাম সেদিকে। রিজুদা আমাকে বলল, তুই এই বাঁ খালের পাড় ধরে এগো রুদ্র, খুব সাবধানে। আমি ট্যাঙ্কের দিকে যাচ্ছি। যদি আমাকে দেখে এই খালে নামে বাঘ, তবে তোর দিকে আসবে। দেখা মাত্রই গুলি করবি, সময় দিবি না একটুও। তাতে যদি ভাইটাল জায়গায় না লাগে, নাই লাগলো, রিপিট করবি সঙ্গে সঙ্গে। বাঘ একটু সময় পেলেই আমাদের ভীষণ মুশকিল হয়ে যাবে কিন্তু। আমি বললাম, আচ্ছা। রিজুদা যাওয়ার আগে আমার কাঁধে বাঁ হাত দিয়ে চাপ দিল, বলল, ওয়াচ আউট অ্যান্ড গুড লাক।